একটু ভয় পাচ্ছি আমি আর কি। তবে যাই হোক, একটু তো আমার ওইটুকু সাহস হবে না যে আমি এভাবে সুরটা মাথার উপরে দিবে। আমার আমার এইটুকু সাহস নেই। তো আমি এখন চলে এসেছি এখানে জিয়তকুণ্ডতে। তা জিয়তকুণ্ডতে দেখার পরে আমি এখন দেখতে পাচ্ছি হাতি। তো ওরে বাবা, আমি একটু ভয় পাচ্ছি আর কি। ওরে বাবা, দেখছেন কত সুর তুলে নিচ্ছে, কীভাবে পাতা খাচ্ছে সেটা আমি আপনাদের একটু দেখাই। আমি যাওয়ার সাহস পাচ্ছি না। তো যাই হোক, একটু ভয় লাগতেছে আমাকে। তো যাই হোক, একটু দেখতে পাচ্ছেন হাতি কিভাবে খাবার খাচ্ছে। তো হাতি সুরটা কিভাবে উপরে তুলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে একটু ভয় পাচ্ছি, কারণ আমার সাহস নাই যে হাতির কাছে এখন যাওয়া। একটু ভয় পাচ্ছি আমি আর কি। তবে যাই হোক, একটু এগিয়ে আসতেছি। বাপরে বাপ, আমার সাহস হচ্ছে না আর কি। আপনারা দেখতে পাচ্ছেন হাতি কিভাবে উপরে উঠলো। হাতি খাওয়াটা শেষ, এখন হাতির মালিক যে উনি বলছে, যে পাশে দেখতে পাচ্ছেন, উনি বলছে যে হাতির সুরটা ওর মাথার উপরে দিতে, কিন্তু আমার সাহসই হচ্ছে না। এরকম আমার সাহস হবে না যে হাতির সুরটা এভাবে মাথার উপরে দিতে। তো যাই হোক, লোকটা সাহসী বলা যায়। তো আমার ওইটুকু সাহস হবে না যে আমি এভাবে সুরটা মাথার উপরে দিবে। আমার আমার এইটুকু সাহস নেই। এটা ওই পাশে চলে যাচ্ছে, লোকজন আপনি দেখতে পাচ্ছেন চতুর্পাশে ছবি তুলছে হাতির। আমিও ভিডিও করছি। তো যাই হোক, আমি আপনাদেরকে হাতিটা দেখালাম। তো এখন আমি এই জিয়তকুণ্ডটা দেখাবো। তা এই জিয়তকুণ্ডের কিছু ইতিহাস আছে, তো ইতিহাসটা আমি আপনাদেরকে বলবো। এবং এটাই এই জিয়তকুণ্ডর যে আপনার পুরোটা, এটা আমি সব কিছু আপনাদের দেখাবো। ইতিহাস তো বলবোই, তার আগে দেখে নেন আপনারা এই জিয়তকুণ্ডটা। মহাস্থানগড়ের ঐতিহাসিক জিয়তকুণ্ড সংরক্ষণের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে। প্রতিনিয়ত দর্শনার্থী ও স্থানীয় মানুষেরা ফেলা ইট পাথর মাটিতে ভরাট হয়ে যাচ্ছে উন্মুক্ত কুয়াটি। এই অবস্থা চলতে থাকলে আগামীতে হারিয়ে যাবে এই কুয়াটির অস্তিত্ব। পাশাপাশি রাজা পরশুরামের ইতিহাসও বিলীন হয়ে যাবে। ৬,০০০ বছরের প্রাচীন দুর্গনগরী মহাস্থানে রাজা পরশুরাম এর পূর্ব দিকে জিয়তকুণ্ডের অবস্থান। পরশুরামের প্যালেসের দৈর্ঘ্য প্রস্থ প্রায় ১৫০ ফুট। এটার পাশেই রয়েছে মূল সাম্রাজ্যের প্রধান ফটক, বর্তমানে পরশুরামের গেট নামে পরিচিত। আর পূর্ব পাশে রয়েছে জিয়তকুণ্ড। এই কূপটি খনন করা হয় ১৮০০ থেকে ১৯০০ শতকের মাঝামাঝি সময়ে। জিয়তকুণ্ড আপনারা যে এটা যে দেখতে পাচ্ছেন, এটা অনেক গভীর ছিল। আসলে এখানে লোকজনেরা ইট, তারপরে বিভিন্ন ধরনের নোংরা জিনিস ফেলে ফেলে এটা আসলে ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এতটা গভীর ছিল, আসলে বলে শেষ করা যাবে না। তা আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইটও দেখতে পাচ্ছেন। তো এগুলি ফেলে এরা এই জিয়তকুণ্ডটা গুঁড়িয়ে হয়ে গেছে আর কি। তো জিয়তকুণ্ড যে ইতিহাসটা, সেই ইতিহাসটা এই জায়গায় সব কিছু লেখা আছে। আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। তা যাই হোক, এই ইতিহাসটা আমি আপনাদের বলবো। এখন হয়তো পড়ে কত শোনানো যাবে না, কিন্তু আমি আপনাদেরকে এটা বলে একটু শোনাচ্ছি। সেটা হলো, জিয়তকুণ্ডের নির্মাণ কাজ সম্পর্কে বিস্তারিত তেমন জানা যায় না, তবে ইতিহাসবিদ মনে করেন রাজা পরশুরামের শাসনামলে তার দ্বারা এই কূপটি খনন করা হয়েছিল। সেই অনুসারে এই কূপটি খনন করা হয় ১৮০০ থেকে ১৯০০ শতকের মাঝামাঝি সময়ে। পরশুরামটি এই প্রাসাদের নির্মাণের সময় এই কূপটি খনন করা হয়। অমরকূপ নামে স্থানীয়দের পরিচিত এই কূপের উপরিভাগের ব্যাস ৩.৮৬ মিটার ও নিচের দিকে ক্রমশ ছোট হয়ে গিয়েছে। একটি চতুর্কোণ গ্রানাইটের পাথর খণ্ড কূপের ভিতর উপরিভাগে পূর্ব দিকে বসানো রয়েছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। কূপটির তলদেশে পর্যন্ত দুই সারিতে বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময় যুক্ত করা হয়েছে। তবে আবার কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃত্যুরা জীবিত হয়ে উঠত। কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান মহীশূরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তখন
তিনি এই কূপটি পানির সাহায্যে মৃত্যু সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি সিলের সাহায্যে এক টুকরা গরুর মাংস এই কূপের ভিতর ফেলে দেন। এরপর থেকেই এই কূপের পানি অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। আপনারা ইতিহাসটা শুনলেন, আমি আপনাদেরকে দেখাবো হাতির মালিক। হাতির কানের কাছে একটা ক্ষত রকমের একটা সৃষ্টি হয়েছে। এই ক্ষতটা সাথে উনি একটা চিকিৎসা দিচ্ছেন আর কি হাতিটাকে, আপনারা দেখতে পাচ্ছেন। তা হাতি কিন্তু কিছুই বলছে না, আপনারা দেখতে পাচ্ছেন হাতি কিন্তু খুব শান্তভাবে চুপচাপ করে বসে কলা পাতা খাচ্ছে। তো মালিক কিন্তু তার চিকিৎসাটা করিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাতি কিভাবে কলা পাতা খায় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার তো দেখে একটু ভয় লাগতেছে, তবু যাই হোক। এক ছোট ভাই উনি কলা পাতা নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন হাতি কিন্তু চতুর্পাশে ঘুরছে, আমি কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছি আর কি, তো সাহস পাচ্ছি না হাতির কাছে যেতে। তো জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না, একটু ভয়ও পাচ্ছি আমি আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন হাতি কিন্তু যাচ্ছে কলা গাছ খেতে, কারণ হাতি কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কলা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কলা গাছ ওই পাশে যাচ্ছে, কিন্তু মালিক কিন্তু কলা গাছ ওখানে নিয়ে যেতে চাচ্ছে না, কারণ কি এখানকার লোকজনের ক্ষতি হবে। কারণ মালিক কলা বাগানের মালিকের যদি ক্ষতি না হয় সেজন্য ওই হাতিটা বট গাছে ওই পাশে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আর আপনারা বাংলাদেশের 64 জেলার ভিতর কোন জেলাটা আপনারা দেখতে চান সেটা আমার কমেন্টে একটু জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।